হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রুবিনা বেগম। পুরো অনুষ্ঠান জুড়েই রুবিনা বেগম আমাদের সাথে থাকবেন এবং তার আজকে জানা অজানা সকল তথ্য আমরা জানবো। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই রুবিনা আপুর কাছে। কেমন আছেন আপু? হ্যাঁ, আমি খুবই ভালো আছি, কারণ রুবিনা আপু আমাদের সাথে আছে এবং রুবিনা আপুকে মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছে, তাই না দর্শক? আচ্ছা রুবিনা আপু, আপনি তো অনেক কিছু নিয়ে কাজ করছেন, যেমন আপনি ব্যাগ, শাড়ি, বিছানার চাদর, কুর্তি, মোস্ট পপুলার হচ্ছে আপনার ড্রেস। আর আপনার উদ্যোগের নাম এবং আপনার পরিচয় আমাদের দর্শকদের যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি রুবিনা। মূলত আমার পেজের আমি 2020 থেকে বিজনেস শুরু করি। এর আগে আমি একজন টিচার ছিলাম। তো আমার পেজের নাম হলো অঙ্গনা বাংলা। আর অঙ্গনা বাংলার মূলত অঙ্গনা থেকে, অঙ্গনা মানে মেয়ে, সেখান থেকে আমি যে একটা বাংলাদেশের মেয়ে, বাংলা মানে বাংলাদেশকে বুঝিয়েছেন। বাংলাদেশের মেয়ে, যেটা সব বাংলাদেশি মেয়েদের থাকে, একটা নিজের স্বপ্ন থাকতে হবে। যখন আমি টিচার ছিলাম, তারপরে হাই রিস্ক প্রেগনেন্সির জন্য আমার ওই প্রফেশন থেকে আমার লিভ দিতে হয়েছিল। তখন আমি যে কিছু একটা করতে চেয়েছি, পরে এটা আর কি অঙ্গনা বাংলা শুরু করেছি। যে বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েদেরই এই একই কাহিনী, ফ্যামিলি, নিজের মাতৃত্ব, এইসব কারণে আর কি নিজের আইডেন্টিটি হারিয়ে যেতে থাকে। তখন আমি জানলাম যে এই বাংলাদেশের মেয়েদের যেটা কাহিনী, সেটা নিয়েই আমার পেজের মূলত নাম। এটা চমৎকার চমৎকার আপনার শুরুটা। তো উদ্যোক্তা জীবনের গল্পটি আমরা একটু শুনবো, আর একটু যদি বলেন বিশদভাবে। এবং জীবনের মূলত আমি টিচার ছিলাম, তো এখন টিচার থাকার পরে আমার ছোট ছেলেটার জন্ম হয়েছে 2018 সালে। তখন ওই প্রথম দিকে আমার একটু প্রেগনেন্সির 3 মাসের হাই রিস্ক প্রেগনেন্সির জন্য আমি পুরো চাকরিটা ছেড়ে দিতে হয়। তখন প্রথমে তো ওই ডেলিভারি পর্যন্ত, আমার বাচ্চা আসার পর্যন্ত আমি ওইভাবেই ওটা নিয়ে চিন্তেছিলাম। পরে বাচ্চা আসার পরে তখন আমার মনে হয়েছে যে আমি কিছু করতেছি না, খুব আবার পোস্টপার্টাম ডিপ্রেশন ছিল, খুব খারাপ লাগছিল। কিছু একটা করতে হবেই আমার, যাই হোক বাচ্চা থাকুক। তখন এরকম করতে করতে যে না কি করতে পারি, কিন্তু 2টা বাচ্চা হয়ে গেছে, এখন তো আর কোনোভাবেই কিছুই আর বাইরে থেকে করা যাবে না। তখন দেখলাম যে আমি অনলাইন থেকে, যখন ফেসবুক মূলত থাকতাম, বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপের পোস্টার আসতো, তখন মনে হলো যে না, এভাবে তো আমি কিছু একটা শুরু করতে পারি। তখন শুরু করিনি, তখন আমি ওটা নিয়ে স্টাডি করলাম যে ওখানে বিভিন্ন স্টার্টআপে কিভাবে করা যায়। তখন বিভিন্ন গ্রুপ থেকে স্টাডি করতে করতে 2-3 মাস স্টাডি করে করে আমি মোটামুটি একটা আইডিয়া দাঁড় করালাম যে এইটা আমার বিজনেস করা যায়। ওইটা থেকে আমি আর কি আমার নামটাও ওইভাবে, যে দেখলাম যে না, এখানে আমার মতো অনেক হাজার হাজার না, লক্ষ লক্ষ মেয়েরা আমার মতো এইভাবেই বড় স্বপ্ন থাকে, বড় পড়াশোনা থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, বড় বড় ইয়ে, কিন্তু আসলে সবারই এই ফ্যামিলি এটার জন্য, তারপরে নিজেদের। তখন দেখলাম যে না, আমি এইভাবে আমি শুরু করতে। তারপরে আমি শুরু করলাম এই যে এইটা করলাম, কারণ যে ড্রেসটা করলে হয় কি, যে আমার নিজেরও একটু মানে আইডিয়াটা আপনারই নিজের ছিল, নিজেরই নেওয়া। মানে আমি একটু ছোটবেলা থেকেই ড্রেসের প্রতি একটু ফ্যাসিনেটেড ছিলাম, যে আমার একটু চুজি ছিলাম বেশি, যে এইটা থেকে আমি মনে হয় সর্বোচ্চটা দিতে পারবো, যেটা আমি বেশি পছন্দ করি। তো এই যে নারী উদ্যোক্তা হিসেবে এতগুলো কাজ করছেন, নিশ্চয়ই বাধার সম্মুখীন হয়েছেন। তো কি কি চ্যালেঞ্জ ছিল এবং এগুলো কিভাবে পেরিয়ে এসেছেন? প্রথমেই চ্যালেঞ্জ ছিল আমার হলো এই যে সোর্সিং এর ব্যাপারটা। ওটাতে আমার যেতে হলে অনেক চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু আমার এটা তো আমার পছন্দ মানে সবার পছন্দ হবে এটা, এটা এবং আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য আমার অনেক বেশি ফিল্ডে রিসার্চ করতে হবে, বেশি অ্যানালাইসিস করতে হবে। এটার জন্য কিন্তু আমার বাচ্চা ছিল ছোট, আবার বড়টার পড়াশোনাও ছিল। এটা নিয়ে আমার খুব চ্যালেঞ্জ হয়েছে যে আমার বাইরে অনেক সময় দিতে হবে, কিন্তু সেভাবে পারিনি। এটা ছিল। তারপরে ও ছোট বাচ্চাদের রেখে ফটোগ্রাফিতে, তারপরে বিভিন্ন ভিডিও করা, তারপরে একটা মানে এইসব, আবার সাথে সাথে ওদের পড়াশোনা, তারপরে ফ্যামিলি মেনটেন করা, এইসব নিয়ে খুব চ্যালেঞ্জ হয়েছে। ক্যাপিটাল ছিল প্রথম দিকে, আমার একটা ভালো ডিভাইসও ছিল যে আমি ছবি তুলবো, এটাও ছিল, যার জন্য আমার যে কোয়ালিটি প্রোডাক্ট
আমার যে সুন্দর এটা আমি ফুটিয়ে তুলতে পারতাম। আচ্ছা, এটাও একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে চ্যালেঞ্জ ছিল যখন বাচ্চাদের কার কাছে রেখে যাব, এটা মানে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে একজন আসলে মা হিসেবে উদ্যোক্তা জীবনে অনেক চ্যালেঞ্জ আসে। আর নারী মানেই চ্যালেঞ্জ, মানে উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ, আর সেখানে নারী শব্দটা যুক্ত হয়ে গেলে আমার মনে হয় এটা মহা চ্যালেঞ্জে একটা পরিণত হয়। তারপরও আমরা কিন্তু এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করে সুন্দরভাবে এগুলোর মোকাবেলা করে সামনে এগিয়ে যাই, যেমন আপনি এগিয়ে গিয়েছেন। তো এই যে পরিবার সমাজ এই দুইটার চাপ আপনি কিভাবে সামলেছেন, মানে মানসিকভাবে কি আপনি স্বাবলম্বী ছিলেন? এটার মধ্যে আমি প্রথম চেয়েছি যে আমার হাজবেন্ড আমাকে বুঝুক, এটা ও সবচেয়ে আগে বুঝুক যে আমি কিছু করতে চাচ্ছি এবং এটা ভালোভাবে সঠিকভাবে আগাচ্ছি, এটাও বুঝুক। তারপরে আমার প্রথমত হলো আমার বোন ছিল পাশে, ও বেশ সাপোর্ট করেছে। আর আমার কি হাজবেন্ড আর বাচ্চাদেরও তখন একজনের পড়াশোনা ছিল, তো ওদেরকে আমি বড়টাকে ওইভাবেই বুঝিয়েছি যে মাম্মি এটা করবে, তোমার নিজের পড়াশোনাটা ধরতে হবে। তখন ও ধরতো, আর ছোটটাকে কখনো বোনের কাছে, কখনো আমার প্রতিবেশী এক ভাবি ছিল, উনি প্রথম দিকে বেশ সাপোর্ট করেছে। উনি আমার বাচ্চাকে ঘন্টার পর ঘন্টা রেখে দিত, আমি সোর্সিং এ বেরোতাম। তারপরে প্রথম দিকে আমি ওই যে অর্ডারে ব্লকের যে বিভিন্ন বিছানা চাদর পর্দা এগুলো করতাম, এগুলোর জন্য আমার আরো আইডিয়া কালেক্ট করতে হতো, তারপরে কাপড় দিয়ে আবার অর্ডার করতে হতো, এগুলোর জন্য ভাবি আমাকে খুব সাপোর্ট করেছে। তারপরে বাচ্চাদেরকে ওইভাবে করেছি। আবার এসে দিন শেষে আমার থাকবে যে ওদের পড়াশোনার যাতে ক্ষতি না হয়, আমার হাজবেন্ডের দিন শেষে এসে যেন সেটাও পায়, এগুলো নিয়ে আর কি টাইম ম্যানেজ করে ওইভাবে আগাতে হয়েছে। মানে এমন সময় কি এসেছে ব্যবসার মানে কোন একটা পর্যায়ে যে আর পারছি না, আমি হাল ছেড়ে দিব, তখন নিজেকে কিভাবে সামলে নিয়েছেন? মাঝে মাঝে এমনিতেই সবারই হয় এটা, যে নিজের মোটিভেশনটা ডাউন হয়ে যায়, এটা হয়েছে। আবার তখন মনে হচ্ছে যে থাক কিছুদিন তাহলে একটু থাকুক, আবার নিজেই হঠাৎ করে কি ভেবে যাবো, উৎসাহ আবার চলে আসে, নিজেকেই নিজে উৎসাহ দেন, নিজেকে আবার নিজেকে সামলে নেন, আবার নিজে মোটিভেটেড হয়ে আবার দ্বিগুণ উৎসাহে, আবার নিজের ওই যখন ডাউন হতো তখন আবার নিজে চিন্তা করতাম যে আসলে কেন ডাউন হলো, কি আরেকটু আমার মোটিভেটেড হলে কি ভালো হবে, তখন ওই ডাউনটাকে আবার এনজয় করতাম। হ্যাঁ, নিজেকে আসলে সময় দিতে হয়, একটু নিজের জন্য একটা সার্ভাইভ করব, কিভাবে সময় রাখতে হয় আর কি। ওইটাকে হ্যাঁ, তো আপনার ব্যবসার মূল মন্ত্র কি, আপনার ভীষণটা কি? আসলে আমার ভীষণ, আমি আসলে বড় ইয়াতে এখনই যেতে চাচ্ছি না, আমি অনলাইন থেকেই আমার ইয়াতে আগাতে চাচ্ছি। কারণ হলো আবার সেই ফ্যামিলিকে পারবো না, আমি একটা আউটলেট নেওয়ার জন্য চিন্তাও করতেছি, কিন্তু আসলে একটা আউটলেট নিতে গেলে ওখানে আমার পুরোটা আবার সেই চাকরি ব্যবসার মতো আর কি। তো গ্রাহকদের চাহিদা কিভাবে অনুযায়ী আপনি মাল বা ডেলিভারি দেন বা প্রোডাক্ট? দেখেছি যে আমার গ্রাহকরা বেশিরভাগ কটন ড্রেসটা পছন্দ করে, কটন ড্রেস, কটন শাড়ি। এটা কেন জানি আমি অন্য কিছু এনেও এরকম রেসপন্স পাইনি, এজন্য আমি মূলত ক্লাসিক এবং কটনটাকে আমি বেশি টানি। তো ব্যবসা পরিচালনায় কোন তিনটি বিষয়কে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব মনে করেন? ডিজিটাল প্ল্যাটফর্ম, নাকি নারী উদ্যোক্তা উন্নয়ন, নাকি ফেসবুক, নাকি ইনস্টাগ্রাম, কোনটা আসলে? না, নারী উদ্যোক্তা উন্নয়নের দরকার আছে, আবার ডিজিটাল প্ল্যাটফর্ম প্রমোশনের, আপনার প্রমোটের বিজনেসের প্রচারে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আপনি ওটা হবে না। যতই আসলে বিজনেসের সেল করাটা বড় কথা না, আপনার এটা প্রচার থাকতে হবে। এবং ফেসবুক যে অনলাইন প্ল্যাটফর্ম, এটা কি আসলে আপনার ব্যবসা বাড়াতে সাহায্য করে? একেবারেই আমাকে উৎসাহই দিয়েছে ফেসবুক, এবং ফেসবুকের মাধ্যমে আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেল, আমার অন্যান্য অনেক কাস্টমার যারা গ্রাহক, এরা সবাই ফেসবুকই মূলত। যারা নতুন এই বিজনেসে আসতে চায়, তো তারা কি ধরনের আসলে সাপোর্ট তাদেরকে দেওয়া উচিত, বা কি ধরনের সিস্টেম দরকার বলে আপনি মনে করেন নতুনদের জন্য? নতুনদের জন্য হলো প্রথমত তাদের তো বিজনেস করতে হলে একটা মাইন্ডসেট থাকতে হবে, এবং তাদের অবশ্যই ওরকম বিজনেসে তো থাকবেই আপ ডাউন, বিভিন্ন হবে না, সেল প্রচার হবে না, কিন্তু অনেক ধৈর্য থাকতে হবে, ধৈর্য আর হলো সবকিছুর একটা ভালো পজিটিভ থিংকিং থাকতে হবে, পজিটিভ একটা ইনিশিয়েটিভ থাকতে হবে যে আমি ভালো দেব। অবশ্যই আমার কোয়ালিটি
প্রোডাক্টের ছাড়া কোনো বিকল্প নেই, যেভাবেই হোক প্রোডাক্টের সাথে কোনো মানে কোনো করা যাবে না, compromise সমঝোতা নাই, quality কম্প্রোমাইজ টোটাল করা নাই। যাবে না একদম। দর্শক, আসলে একজন উদ্যোক্তা হতে গেলে বা যে বিষয়ে আপনি আসতে চান, অবশ্যই আপনার হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ধৈর্য, ভালোবাসা, আপনি যেই কাজ করতে চান সেই কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে এবং নিজের কাজে কিন্তু সৎ থাকতে হবে। এখানে সৎ বলতে আসলে আপনার হয় না যে আমরা গুণগত মান অনেক সময় ঠিক রাখতে পারছি না, অল্প দামে সেল করছি, অল্প বেশি লাভের আশায় অল্প দামে সেল করে আর অথেন্টিক সোর্স থেকে না এনে এই জিনিসগুলো করা যাবে না, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা ডাউনের দিকেই যাবে। কারণ কোনো কিছুতে আপনার গ্রাহক যারা, তারা কিন্তু ভরসা পাবে না আপনার কাছ থেকে। একবার যদি খারাপ প্রোডাক্ট পেয়ে যায়, মানে এটা না পুরো প্রচার হয়ে যায়, একটা নেগেটিভ পাবলিসিটি হয়ে যায়। আসলে নিজের জায়গায় অবশ্যই ঠিক থাকতে হবে, এটাই আমিও মনে করি। এবং আপনার এই বিজনেসে আসার পেছনে প্রধান অনুপ্রেরণা কে? আর প্রধান অনুপ্রেরণা আমি আসলে আবার নিজের, বললাম না, নিজের সবসময় আমি নিজে চাইতাম যে আমি কিছু করব, সেখানে আমি করছিলাম আমার, কিন্তু তার চেয়েও বড় কথা আমার আবার ফ্যামিলিও চালাতে হবে। ওইটা নিজের নিজের বিভিন্ন তাড়নাই আসলে মূলত। তারপর হাজবেন্ড ছিল, আমার আশপাশে আমার বোন ছিল, আমার যাও আমাকে বলতো যে তুমি অনলাইন বিজনেস করো, এটা ভালো, কিন্তু আমি তখন জানতাম না যে কিভাবে শুরু করব। পরে তো নিজেই আর কি খুঁজে বের করলাম যে এভাবে করতে হয়। তো ব্যর্থতা থেকে আসলে কি কি শিক্ষা পেয়েছেন? ব্যর্থতা তো শেখার জন্য প্রথম পুশিং হলো, ব্যর্থতা আগানোর জন্য প্রথম কাজই হলো ব্যর্থতাই হলো এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা। বাহ, চমৎকার বলেছেন। প্রতিদিন কোনো ব্যর্থতা না থাকলেই আগানো যাবে না, রাইট, এবং নিজের ভুল কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ, আমরা না সমালোচকদের যে এত মানে নেগেটিভ ভাবে, আসলে ওদেরই না পজিটিভ আমাদের ভাবা উচিত, কারণ ওরা না থাকলে কিন্তু আপনি জানতেই পারতেন না যে আপনার ভুলগুলো কোথায়। সো আমার মনে হয় যারা সমালোচনাকারী আছেন তাদেরকে আসলে মন থেকে ধন্যবাদ দেওয়া উচিত এবং দোয়াও করা উচিত। আজ তাদের জন্যই কিন্তু আজ আমাদের এই অবস্থান, আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরে আমরা নিজেদেরকে কিন্তু শুধরে নিয়েছি। সো সমালোচনাকারী যারা আছেন তারা আসলে আমাদের জন্য আশীর্বাদ, এটাই আমি মনে করি। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি এটা শুনতে খারাপ লাগে তখন না, কিন্তু পরে চিন্তা করেন এই ভুলগুলো কে ধরিয়ে দিত, তারা যদি না ধরাতো, আপনি কতটা সাবধানী হয়ে গিয়েছেন, তাই না, তাদের জন্য। তো এটা আপনার জীবনের জন্য দরকার আছে সমালোচনাকারী, এবং আমি তো বলি আশীর্বাদ। তো প্রতিদিন নিজেকে আসলে মোটিভেটেড রাখতে কি করেন? মোটিভেটেড রাখতে হবে যে এটা বিজনেসটা আমার জন্য ভালো, কিন্তু খারাপ জীবনে সবকিছুই ভালো খারাপ এটা মিলিয়ে হয়। তো এটা তো একটা বয়সে এসে পজিটিভ একটা থিংক রাখেন, হ্যাঁ, ভালো খারাপ হবেই, এটাই স্বাভাবিক। আবার চিন্তা করি যে ভালোটা আবার কিভাবে ভালোটা হ্যাঁ, কেন পজিটিভ হলো, কেন নেগেটিভ হলো, আরো পজিটিভ কিভাবে করা যায়, এই নেগেটিভিটিটা দূর কিভাবে করা যায়। বিজনেসে আসার আগে খুব একটা বুঝতাম না যে লাইফে ওটা তো প্রতিটা স্টেপে আপনি আপনার ভুলগুলো বুঝছেন, অর্জনগুলো। নেগেটিভিটিটাকেও এনজয় করি যে না, এটা দরকার আছে, না হলে তো পরিশুদ্ধ হওয়া যায় না। হ্যাঁ, তো আপনার হচ্ছে সবচেয়ে বড় অর্জন কি? আমার অর্জন, কাস্টমার একটা সব সময় বলে যে আপু আপনার ড্রেসের যতবার নিছি সব একটা জিনিস যে কমফোর্টেবল এবং কোয়ালিটি, মানে একেবারেই আরামদায়ক একদম পরে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হলো একেবারে আমি যখন কম দামের ড্রেস হয়, কম বেশি দাম সবগুলো, কিন্তু ওটারও একটা কোয়ালিটি থাকে। আমি নিজে কখনো আমার নিজের ভালো লাগা সবচেয়ে যে কোয়ালিটির ব্যাপারে আমি আমার এটা দেই যে কোয়ালিটি একটু কমটা হলেও যেন কোয়ালিটি থাকে, কম দামিটা হলেও কোয়ালিটি মেনটেন করতে হবে। ওইটা সবাই আপু আপনার এটা দেখে আপনার এই ড্রেস, সব ড্রেসই নিয়েছি, কখনোই এভাবে হয় নাই যে আপনার কোনো খারাপ অথবা আরাম হয় না, কম দামিটা নিছি সেটারও একটা ইয়ে আছে। তো গ্রাহকের যে প্রতিক্রিয়া সেটা আসলে আপনার জন্য মানে কি ইয়ে করে, মানে এটা কি পজিটিভ হয়? ভুল তো হবেই, মানুষের 5 বছর ধরে মানে আপনার ব্যবসায়ী পরিবর্তন আনে গ্রাহকের প্রতিক্রিয়া। যেমন আগে প্রথম দিকে আমার যখন সোর্সিং এ যেতাম, ওরা যখন সাপ্লাইয়ার, ওরা ড্রেস চেক করে এনে দিত না, ওইটা আমি অনেক সময় ফটোগ্রাফি করতে গেলেও খুব একটা নজরে আসতো না। তখন দেখা গেল যে খুব একটা সমস্যা থাকে, একটু জায়গায় ছেঁড়া থাকে, এগুলা আপু আসলে এরকম হয়ে গেছে,
তখন আমি বলি যে আপু এটা তোমরা রিটার্ন দাও। তো হুম। এরা আসলে আমি খেয়াল করি না, গ্রাহকরা বলে যে আপু হুম চেক হুম করে দিবেন হুম এরকম। হুম ওইগুলো ওদের বলার জন্য, হুম তাদের হুম। বলার জন্যই আমি এখন অ্যালার্ট আরো, যে এটা আবার তো দেখলাম ভালো না, জি, ছবি প্রতিক্রিয়াগুলো তোলার ভালো, সময় আবার দেওয়ার সময় আরেকবার খুব ভালোভাবে চেক করে চেক করে দেন। হ্যাঁ। তো আপনার পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ 3টি বার্তা কি কি? হ্যাঁ, 3টি বার্তা হলো নিজের একটা ভালো থাকতে হবে, পজিটিভ হুম যেটা, হুম আর ধৈর্য থাকতে হবে, আর হুম কাস্টমারদের কথা শুনতে হবে। হুম হুম এই 3টা। আর মানুষের বিজনেসে তো আপস ডাউন এসব হুম থাকবে, হুম হুম। এসব মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ আপাতত অনলাইনেই করি, আর যদি পারি একটা আউটলেট করব নিজের। বাহ, ছেলেরা একটু চমৎকার! বড় হলে একটা শোরুম টোরুম দেওয়ার ইচ্ছা আছে। আপনার জন্য অনেক অনেক জি, শুভকামনা। আপনাকেও আমরা কিন্তু ধন্যবাদ। কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো নারী জি, উদ্যোক্তা খুব সাফল্য ভালো অনুষ্ঠানে লেগেছে, এসে? খুব ভালো লেগেছে। আচ্ছা। এখানে আমি আমার নিজের মনের কথাগুলো বলতে পেরেছি। জি জি। আর পেরেছি যে ভুলগুলো থেকেও নিজেরই এটা বলতে পেরেছি না, আপনাকে, অবশ্যই, যে থ্যাংক ইউ। কিভাবে সংশোধন হতে পেরেছি। না না, অবশ্যই। তো আপনার জন্য অনেক অনেক জি, শুভকামনা। আপনাকেও। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। জি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। Thank you. দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, অথবা আমাদের পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দর্শক, প্রতি পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা, নারীর সফলতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।